দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশন, সরকার কঠোর হলে রুখে দেওয়ার ঘোষণা শিক্ষকদের। ঢাবি শিক্ষার্থী শাম্মীর হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘন্টার আলটিমেটাম, শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের। আসামিকে ধরবে, পুলিশ থানায় আনবে, আমাদের কেন রাস্তা ব্লক করে আজকে এখানে আন্দোলন করতে হবে? এই ঘটনা আমাদের সবাইকে আরো নাড়াচাড়া দিয়েছে। এখন যদি আমরাই নিরাপদ না থাকি তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে? সমতার দাবিতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণায় নারীর ডাকে মৈত্রী যাত্রা, সাংস্কৃতিক আয়োজনে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। শাহজালালের নিরাপদে অবতরণ, চাকা খুলে যাওয়া বিমানের, কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন যাত্রীরা, তদন্ত কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫০ জনকে পুষে এনে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা, সীমান্তে সতর্ক পাহারা। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি শম্পা বিশ্বাস। আবাসন সংকট সমাধান সহ ৪ দফা দাবিতে টানা ৩ দিন সড়কে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলছে গণ অনশন কর্মসূচিও। এবার তাদের সাথে সংহতি জানালেন সাবেক শিক্ষার্থীরাও। সকালে সমাবেশে যোগ দিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, আন্দোলন দমনে সরকার কঠোর হলে রুখে দেয়া হবে। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। টানা তৃতীয় দিনেও অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর কাকরাইল, কণ্ঠে দাবি আদায়ে ছাড় না দেওয়ার প্রত্যয়। অন্যায্য কোনো দাবি এরকম কোনো কিছু নাই। এই দাবিটা আমাদের 2013 সাল থেকে হয়ে যাচ্ছে। 14 সালে আমরা মার খাইছি, 16 সালেও আমরা মার খাইছি। হ্যাঁ, এই একটা হল আন্দোলনের জন্য আমরা এখানে অবস্থান করব, অনশন করব, আমাদের এখান থেকে লাশ যাবে। হ্যাঁ, কোনো জবিয়ান দাবি আদায় ছাড়া তাদের ক্যাম্পাসে ফিরবে না, ক্যাম্পাস শাটডাউন। যৌক্তিক দাবিগুলো মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন এই যমুনাতে চলবে এবং চলতে থাকবে। ইন্টারিমের পক্ষ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে, সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আশ্বাস আমাদের কাছে আসে নাই। সকাল থেকেই ৪ দফা দাবিতে অবস্থান নেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও। বেলা বাড়ার সাথে সাথে তীব্র রোদ আর গরম উপেক্ষা করে বাড়তে থাকে জমায়েত। এ সময় সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট বার্তা না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একটা আমাদের শপথ, আমরা ভিক্টোরিয়ার ডেট, আমরা এই নিয়ে এসেছি, হয় আমাদের আবাসন হবে, নয় আমাদের জীবন যাবে। ইন্টারিম গভর্নমেন্ট এরকম রিকোয়েস্ট করছি এবং আমরা দাবি জানাচ্ছি যে আমাদের স্টুডেন্টদের উপর যে হামলা করা হয়েছে, আমাদের শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছে, সে হামলার প্রতিবাদ আমরা করছি এবং এগুলো নিন্দা জানাচ্ছি। মানতে হবে, ওই দাবি নিয়ে এখানে আসছি, দাবি আদায় করে আমরা এখান থেকে যাব। পরবর্তী ঘোষণা সরকার থেকে আসার আগ পর্যন্ত এই আন্দোলনকে কোনোভাবেই স্তীমিত করা যাবে না। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান থেকে এক চুলো সরবেন না তারা। সমস্ত শিক্ষকই সশরীরেও যদি যারা উপস্থিত না হতে পেরেছেন, তারা মানসিকভাবে অবশ্যই তাদের সাথে আছেন, হয়তো পালাক্রমে আসছেন। আমরা আছি, থাকবো যতদিন তাদের প্রয়োজন। আমাদের এই দাবিগুলি না নেওয়া পর্যন্ত, দাবি মানা না পর্যন্ত এখানে ছাত্র শিক্ষকরা অবস্থান করবে। আন্দোলন দমনে সরকার কঠোর হওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেন শিক্ষকরা। বলেন, এ ধরনের চেষ্টার কারণে অপ্রীতিকর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড়
আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। বুধবার যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ সহ বাধার পর থেকেই কাকরাইল মোড়ে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম শিক্ষার্থীদের আন্দোলন, অনশন সহ তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তার নানা খবর উঠে এসেছে। এই মুহূর্তে কাকরাইলে কি পরিস্থিতি রয়েছে সেই খবর আপনাদেরকে আমরা জানাতে চাই। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানজিম শাফিন। চলে যাচ্ছি শাফিনের কাছে। শাফিন, গণ অনশন কর্মসূচি আর কতক্ষণ নাগাদ চলতে পারে এবং একই সঙ্গে দাবি আদায়ে আর কি কি বলছেন শিক্ষার্থীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তন্ময়, কণ্ঠে মুক্তি ও অধিকার আদায়ের সুর, সেই সাথে এই সন্ধ্যার এই সময়টিকে পুরোপুরি আলোড়িত করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে এই মুহূর্তে হাজারো শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে। অনশন কর্মসূচি যেটি চলছে, পাশাপাশি চলছে গানে, স্লোগানে, বক্তৃতায়, নানান মাধ্যমে তাদের বিক্ষোভ এবং অধিকার আদায়ের যে চেষ্টা সেটি। শিক্ষার্থীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন মূলত। জানেন যে ইউজিসির সাথে বৈঠকে বসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকরা। তো সেখান থেকে যে কোনো সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে আসতে পারে। কিছুক্ষণ আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে দেখে। তো দুপুর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে জড়ো হতে থাকেন। সাবেক বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীরাও এখানে অবস্থান নিয়েছেন এবং তারা সবাই যেই কথাই বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবার পরে 2 দশক পেরিয়েছে, তবে এই লম্বা সময়ের মধ্যেও শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক বেশ কিছু বিষয় হয়েছে। যেমন অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে আবাসন সুবিধা রয়েছে সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঞ্চিত। ঢাকার এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি প্রত্যেকটি আন্দোলন, লড়াই, সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে সবার আগে আসে। তো সেই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তাদের বিকাশ এবং সম্ভাবনার অর্জনের জন্য যেই সহযোগিতা দরকার, সেই সহযোগিতামূলক পরিবেশ আসলে এখনো তৈরি হয়নি। তো সেক্ষেত্রে তারা তাদের যেই 3 দফা দাবি ছিল মূলত, তবে সেই দাবিগুলো উপস্থাপন করতে এসে প্রথমবার বাধার মুখোমুখি হয়ে সেটির একটি প্রতিবাদ হিসেবে আরেক দফা তারা যোগ করেন, অর্থাৎ 4 দফা দাবিতে পরিণত হয়। এখানে যে মূল দাবিটি রয়েছে যে আবাসন সুবিধা সহ শিক্ষার্থীদের যতদিন পর্যন্ত আবাসন সুবিধা না দেওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে যাতে এই আবাসন বৃত্তি দেওয়া হয়, তাদের যেই বাজেট রয়েছে সেখান থেকে যেন বাজেট কাটছাট করা না হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা যেন নিশ্চিত করা হয়। তো এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ, অনশন সহ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম শাফিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে জানান আসামিদের গ্রেপ্তারের বিষয়ে অচিরেই দৃশ্যমান অগ্রগতির আশা করছেন তারা। অপরাধী গ্রেপ্তার না হলে রোববার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। শুক্রবার সকাল 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্য কারো বন্ধু, কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো বা সহপাঠী। সবার চোখে ও কণ্ঠে ক্ষোভ ও বেদনার প্রতিচ্ছবি। প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। তারাও সন্তান হত্যার বিচার চান। সাম্যের সহপাঠী ও বন্ধুরা বলেন, বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবেন। আমার বন্ধু সেই সাম্যকে তারা হত্যা করলো, সেই সন্ত্রাসীদের জবাব দিতে হবে, না হলে আমরা কঠোরতর আন্দোলনে যাব। আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। প্রত্যেক শিক্ষার্থী
যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তাই প্রশাসনকে দিতে হবে। অপরাধীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এমন ঘটনায় অনিরাপদ বোধ করছেন তারা। প্রধান আসামি কেন ধরা ছোঁয়ার বাইরে? শাহবাগ থানা কেনই গড়িমসি করছে? তাকে যখন মারা হয়েছে সেখানে আসলে 3 জন ছিল না, 10 থেকে 12 জনের মতো ছিল। আমাদের বন্ধু মারা গিয়েছে, আসামিকে ধরবে, পুলিশ থানায় আনবে। আমাদের কেন রাস্তা ব্লক করে আজকে এখানে আন্দোলন করতে হবে? নিরাপত্তার দাবি তো শুধু আমাদের আজকের থেকে না, অনেক আগের থেকে। তো এই ঘটনা আমাদের সবাইকে আরো নাড়াচাড়া দিয়েছে। আমরা এক্সট্রিমলি ডিফেন্সলেস ফিল করতেছি, ইনসিকিউরিটি ফিল করতেছি, আমরা অত্যন্ত অনিরাপদ। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। জানান, ফলপ্রসূ হয়েছে আলোচনা। তবে ৪৮ ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে রোববার সকাল থেকে ফের আন্দোলনে নামবেন তারা। যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে, আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা অগ্রগতিটা এখনো ওনারা বলছেন ওনারা স্যাটিসফাইড, কিন্তু আমরা 48 ঘন্টার সময় দিয়েছি। 48 ঘন্টা পরে আমরা বলতে পারবো এটা স্যাটিসফ্যাক্টরি কিনা। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ, যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। আসামি গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। না, রাজনৈতিক কোনো প্রেশার নাই, রাজনৈতিক কোনো প্রেশার নাই। এটা মার্ডার হয়েছে, সেটা রাজনৈতিক প্রেশার কি থাকবে? আমরা এটাকে এর সাথে যারা যারা জড়িত, আমরা তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। পরে শাহবাগ থেকে শিক্ষকদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার রাতে সোহরাদ্দি উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সাম্য। বাইজিদ সাদ, এখন, ঢাকা। জুন মাসের মধ্যে সংস্কার চূড়ান্ত করে ডিসেম্বরে নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব এখনো কোনো রাজনৈতিক দল দেয়নি। তিনি আরো বলেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়, এই সরকারের দায়িত্ব দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেয়া। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হলে হবে বলেও জানান তিনি। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে, আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। কারের কাছে কারা গুনগুন করছেন? কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ হবে। বিচার সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, তা না হলে দেশের জনগণ এই সরকারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে
দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। আত্মপ্রকাশ হলো জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের সংগঠন এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির। অ্যাডভোকেট তারিকুল ইসলামকে আহ্বায়ক এবং ডক্টর জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে 131 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবশক্তির হাত ধরে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হতে যাচ্ছে বলে আশাবাদ জানিয়েছেন এনসিপির নেতারা। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। জুলাই গণ অভ্যুত্থান ও কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5ই আগস্টের পরে পট পরিবর্তনে সংগঠনটির নেতৃবৃন্দের সম্মিলনে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার আত্মপ্রকাশ করলো এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউতে জমকালো আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা করেন যুবশক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম। পরে মঞ্চে ওঠেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডাক্তার জাহেদুল ইসলাম। জানান 131 সদস্যের আহ্বায়ক কমিটি হবে যুবশক্তির। আমাদের দলের সাথে যারা কাজ করবে, একটা টিম হিসাবে যারা কাজ করবে, আমরা আশা করি আগামী দিনের এই যাত্রা আমরা একটা সফল যাত্রা আপনাদেরকে উপহার দিতে পারবো, যার মাধ্যমে যুব সমাজের যে সমস্যা এবং যুব সমাজকে আমরা একত্রিত করতে পারবো। নব সংগঠনটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে এসে সামাজিক ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে যুবশক্তি। বাংলাদেশের সমৃদ্ধিতে, বাংলাদেশের অর্থনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে যুবশক্তি। আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে যেই জিনিসটা বারবার হচ্ছিল, এই যুব সমাজকে মাদক, এই যুব সমাজকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিম্মি করা হচ্ছে, এই ব্যাপারে আমাদের একটা কঠোর প্রতিরোধ থাকবে। এ সময় মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় যুব শক্তি দেশের আপামর জনসাধারণের কল্যাণে কাজ করবে বলেও আশাবাদ রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে জনসংখ্যার অনুপাতে শতকরা 33% নারী প্রার্থী দেয়া সহ 3 দাবি জানিয়েছেন নারীদের 51টি সংগঠন। এ সময় জানানো হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নারীদের ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। বিভিন্ন প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। যুগ যুগ ধরে চলতে থাকা নারীর প্রতি নানা ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নারীদের আলোর পথে যাত্রার আহ্বান জানিয়ে পালিত হলো নারীর ডাকে মৈত্রী যাত্রা। গানে গানে সেই বার্তাই দিলেন তারা। এই আয়োজনে যোগ দেয় প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবী মোট 51টি সংগঠন। উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় গান, অভিনয় ও মাইমের মাধ্যমে নারীর প্রতি যৌন নিপীড়ন সহ নারীদের ন্যায্য মজুরি না পাওয়া ও নানা বঞ্চনার কথা উঠে আসে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারীর প্রতি বৈষম্য দূর ও নারীর সাম্যতা রক্ষায় সচেতনতা সৃষ্টিতে এমন কর্মসূচি জানান আয়োজকরা। এ সময় নারীর প্রতি অবিচারের প্রতিবাদ জানায় তারা। বলেন, জমি, ঘর, উত্তরাধিকার সব ক্ষেত্রে নারীর ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে। আমরা অধিকার ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে দেব না। মর্যাদা নিয়ে কোনো ধরনের দার্থকতা মেনে নেব না। আমরা সরকার ও প্রতিটি রাজনৈতিক দলের নারী বিষয়ক অবস্থান নজরদারিতে রাখব।
আয়োজনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীর ভূমিকাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে জনসংখ্যার অনুপাতে শতকরা 33% নারী প্রার্থী দেওয়া সহ 3 দফা দাবি জানান তারা। আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত 33% নারী হতে হবে। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া সরকারের করা নারী কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকিতে সরকারের নীরব ভূমিকার প্রতিবাদ জানান তারা। অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের যে কোনো সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই, নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, সংখ্যালঘু, হিজড়া ও লিঙ্গীয় বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের নাগরিকের রাজনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয়। এরপর মানিক মিয়া এভিনিউ থেকে মোর্চি যাত্রা শুরু হয়ে খামারবাড়ি ঘুরে আবার মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচিতে হামলার ঘটনায় প্রতিবাদী সমাবেশ করেছে উদীচী শিল্পগোষ্ঠী। সকালে পল্টনের সত্যেন সেন চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এর আগে বিকেল 5টায় উপদেষ্টার উপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরপর ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করে সংস্থাটি। এ সময় ডিবি অফিসে তার সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। এর আগে গেল বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে কাকরাইলে অবস্থান কর্মসূচিতে তাদের সাথে আলোচনা করতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় তার উপর বোতল নিক্ষেপ করা হয়। পরে সেখান থেকে কথা না বলেই স্থান ত্যাগ করেন মাহফুজ আলম। তন্ময়, কক্সবাজার বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সেই বিমানটির একটি চাকা খুলে পড়ে যায়। যে সময় এই দুর্ঘটনাটি ঘটে তখন বিমানে মোট 71 জন যাত্রী ছিলেন। এবং দুপুর 2:22 নাগাদ বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং একই সঙ্গে যেটি মানে একেবারেই যিনি পাইলট ছিলেন তার যেই দক্ষতা, সেই দক্ষতার কারণেই আপনি বলছিলেন 71 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন সেই বিমানটিতে। সকল আরোহী সুস্থ অবস্থায় নিরাপদে অবতরণ করতে পেরেছে। সহকর্মী ওমর ফারুকের প্রতিবেদনে জানব বিস্তারিত। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। শুক্রবার দুপুর 1:20 বিমানবন্দর থেকে টেক অফের মুহূর্তে বাম পাশের পেছনের চাকা খুলে নিচে পড়ে যায় বিমানটির। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটে শিশুসহ মোট আরোহী ছিল 75 জন। এর মধ্যে 71 জন যাত্রী ও 4 জন ক্রু। চাকা খুলে পড়ে যাওয়া ও ল্যান্ডিং গিয়ারে ত্রুটির বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, উড্ডয়নের পরপরই বিমানটির পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নেওয়া হয় এবং নির্বিঘ্নে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করে। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি 71 জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়।
তখন বাম পাশে ল্যান্ডিং এর একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অপারেশন এবং ল্যান্ডিং এর প্রিপারেশন নিয়ে রাখি। এরপরে 14:22 স্থানীয় সময় ঢাকায় নিরাপদে আলহামদুলিল্লাহ বিমানটি অবতরণ করে এবং যাত্রী ও ক্রুরা সকলেই সুস্থ নিরাপদ রয়েছে এবং এ সময় বিমানবন্দরের অন্যান্য সকল বিমান উড্ডয়ন এবং অবতরণও স্বাভাবিক রয়েছে। তবে বিমানটিতে থাকা যাত্রীরা জানান, বিমানটিতে থাকা অবস্থায় তারা বিষয়টি অবগত ছিলেন না। তবে বিমানটি অবতরণের পূর্বে জরুরি সতর্কতা ঘোষণা দেওয়া হয়। এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এজন্য কর্তৃপক্ষের গাফিলতি দায়ী বলে মনে করেন বিমানে থাকা যাত্রীরা। নামার পর দেখলাম যে চাকা নাই বিমানের, এইবার কিছু না, আমরা সব নর্মালি ছিলাম, যেহেতু নামার পর আমরা এগুলা জানতে পারছি। এরপরে আমরা আগে জানতাম না যে চাকাটা খুলে গেছে বা চাকাটা কোনো প্রবলেম হয়েছে। অন্যরকম মনে হয়েছে, আদারওয়াইজ ওয়ার ফাইন। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। এদের এখানে দেখার কেউ নেই, ওখানে ইঞ্জিনিয়ার আছে না, সে বেতন নিচ্ছে না, তাহলে তার ডিউটিটা কি? যেখানে গাড়িটা প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে? অবশ্যই এখানে গাফিলতি আছে। আরো আগে কক্সবাজার গিয়েছি, কিন্তু দেখতেছি যে অনেক সময় লাগতেছে। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে। পরবর্তীতে ফ্লাইটটি শুক্রবার দুপুর 2:22 ঢাকায় নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ওমর ফারুক, এখন, ঢাকা। ডক্টর আজম ওবায়দুল্লাহ এদেশে সুস্থ ধারার সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের অনন্যতম দিকপাল ছিলেন। সকালে বেলি রোডের গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যখনই প্রয়োজন হতো বলতাম যে আগামী অমুক তারিখে আপনাকে অমুক দেশে এতটুকুন সময়ের জন্য যেতে হবে। কখনো একটিবারের জন্য বলেননি আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে, কাবিলতু। একমাত্র ব্যক্তি যাদেরকে আমি দেশে পাঠিয়েছি, ফিরে এসে তার সফরের একটা ব্রিফ রিপোর্ট লিখিত আমাকে দিতে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে 750 জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুষে এনে বিএসএফের অপতৎপরতা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। এ ঘটনার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সীমান্তে বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। বৃহস্পতিবার মধ্যরাত প্রথমে অবৈধ পুশিন নিয়ে সীমান্তের বাসিন্দাদের সতর্কের বার্তা দেয় বিজিবি। এরপর বিজিবিকে সহযোগিতায় মাইকে ঘোষণা দিয়ে সীমান্তে জড়ো হন শত শত মানুষ। উত্তপ্ত হয়ে ওঠে বিজয়নগর সীমান্ত। ব্যর্থ হয় বিএসএফের চেষ্টা। এর আগে উপজেলার নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে 7 শতাধিক ভারতীয় নাগরিককে পুশ ইনের অপচেষ্টা চলছে এমন তথ্য পায় বিজিবি 25 ব্যাটালিয়ন। সাথে সাথে জোরদার করা হয় সীমান্ত এলাকার টহল। মূলত রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সীমান্তে আগ্রাসী হয়ে ওঠে বিএসএফ। প্রায়ই ঘটছে সীমান্ত হত্যার ঘটনাও, যা ঘিরে আতঙ্কিত সীমান্তবর্তী বাসিন্দারা। ইন্ডিয়ান থেকে পুশিং করবে, জিরো ইংল্যান্ডের মতো পুশিং করবে, তখন আমরা এলাকাবাসী যারা যতটুকু পারি রাত 3টার দিকে আমরা বিজিবির সাথে সমর্থনে আসছি। মসজিদের মাইক দিয়ে অ্যালাউন্স করছে, যে যেমনি পারে ঘরের দিকে বাইরে তাড়াতাড়ি বিজিবির সহযোগিতা করার জন্য। 20 সপ্তাহ গোনা যাইতেছে, এই বোধা ঢুকে যাইতেছে, হেমদা ঢুকে যাইতেছে, শত শত মুসলিম বাংলাদেশে ঢুকাই দিতেছে। আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি। এমন অবস্থায় পুশিন, চোরা কারবার সহ দেশের স্বার্থে সব ধরনের অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা জানায় বিজিবি। আমাদের বিজিবি সিও সাহেব এবং বিজিবির সৈনিক কোনো সময় পুশিং মেনে নেবে না এবং কঠোর ব্যবস্থা আমরা করব পুশিং ব্যাপারে। আর দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কর সাথে ডিউটি পালন করে যাচ্ছি। জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগরের ভারতের সঙ্গে প্রায় 73 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 31 কিলোমিটার সীমান্ত রক্ষায় 25 ব্যাটালিয়ন এবং 42 কিলোমিটারের দায়িত্ব রয়েছে বিজিবির 60 ব্যাটালিয়ন। আজিজুল সঞ্চয়, এখন, ব্রাহ্মণবাড়িয়া।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে 40 থেকে 60 টাকার মধ্যেই মিলেছে বেশিরভাগ সবজি। 2 থেকে 5 টাকা কমে 76 থেকে 78 টাকায় বিক্রি হয়েছে মিনিকেট চাল। তবে ঈদুল আজহাকে সামনে রেখে বাড়তি ছিল মশলার দর, বেড়েছে মুরগি এবং ডিমের দামও। আরও জানাচ্ছেন জাভেদ আব্দুল্লাহ। বাজারে থরে থরে সাজানো সবুজ সবজি। কৃষকের হাত পেরিয়ে নগরে মিলছে তাজা করলা, পটল, বেগুন, শসা, টমেটো। 40 থেকে 55 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। তবে 70 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে পেঁপে, গাজর, বরবটি, কাঁকরোল। বিক্রেতারা বলছেন অতিবৃষ্টি না হওয়ায় উৎপাদন বেড়েছে, তাই ভরা মৌসুমে কিছুটা কমেছে সবজির দর। সবজির দাম কম আছে মাশাআল্লাহ, এখন প্রচুর কম। কারণ 80 টাকার সবজি আপনি ঢেঁড়সটা আমি এখন 40 টাকা নিচ্ছি। মোটামুটি সবজির বাজার ঠিক আছে, এই কচুরমুড়িটা একটু দাম বেশি আর কি। আর নাহলে সব লেবুর বাজার কম, পেঁয়াজের বাজার কম, সবই কম আছে। সব সবজি 50-60 টাকার ভিতরে আছে। আপনি 2-3টা আইটেম একটু দাম বেশি, যেরকম কচুরমুখিটার দাম 100 টাকা, তারপরে গাজর শেষ পর্যায়ে এটার দাম একটু বেশি। এদিকে বাজারে সব ধরনের চালের সরবরাহ বেড়েছে। 3 থেকে 5 টাকা কমে মিনিকেট বিক্রি হচ্ছে 76 থেকে 78 টাকায়, নাজির শাইল 90, আঠাশ 58 থেকে 62 টাকা, আর স্বর্ণা পাওয়া যাচ্ছে 56 টাকায়। কেজি প্রতি প্রায় আপনার 8 থেকে 10 টাকা পর্যন্ত কমছে। এখন ভালো মানের মিনিকেটগুলো বিক্রি হচ্ছে 75 থেকে 78 টাকার মধ্যে। এছাড়া 28 চাল বিক্রি হচ্ছে আপনার 58 থেকে 60 টাকার মধ্যে। এখন তো সব চাউলের দাম নতুন বাড়াইছে, নতুন চালের দাম অনেক কমছে, ফলার চালের দামও কমছে। ভিন্নচিত্র ডিম ও ব্রয়লার মুরগির দোকানে। ডিমের হালি বেড়ে দাঁড়িয়েছে 48 থেকে 50 টাকা। সোনালী কক দেশি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে 10 থেকে 15 টাকা। সোনালী 260, ব্রয়লার হলো 170, লাল মুরগি 310 টাকা। গত সপ্তাহে তো এই বারটা নিলাম আপনার 220 টাকা করে, তাতে তুলনামূলক বেশি। ঈদুল আজহার বাকি অল্প কয়েকদিন, এর মধ্যেই উত্তাপ মশলা জাতীয় পণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এলাচের কেজি ঠেকেছে 5300 টাকায়, যা 1 মাস আগে ছিল 5000 টাকা। দারুচিনি 520, কিশমিশ 700, গোলমরিচ 1450, জিরা 650, ভোজ্য তেল প্রতি লিটার 187 টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে 185 থেকে 190 টাকা। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 852 টাকায়। বিক্রেতাদের দাবি ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে মশলার দাম বাড়িয়েছে আমদানিকারকেরা। জায়ফল যত্রিক দাম ঠিক আছে, অন্যান্য মশলা সব ঠিক আছে, খালি এলাচির দাম বাড়ছে। এলাচ হলো 5400 টাকা ভালোটা, গাছটি নিলে তো লবঙ্গ 1400, গোলমরিচ হলো 1200। এদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর। জাভেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। গাজায় একদিনে কমপক্ষে আরও 150 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। রাষ্ট্রহীন হওয়ার 77তম বছর পূর্ণ হওয়ার দিনে বৃহস্পতিবার ভোর রাত থেকে উপত্যকা জুড়ে চলে বিরামহীন এই হত্যাযজ্ঞ। গাজা পরিস্থিতি যুক্তরাষ্ট্রকেও অস্থির করে তুলছে, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রমে জাতিসংঘ অংশ নেবে না বলে সাফ জানিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। উপত্যকায় অব্যাহত স্থল অভিযানের মধ্যেই বৃহস্পতিবার গাজা সীমান্তে অবস্থান নেয় ইসরায়েলি ট্যাঙ্কের বহর। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিরামহীন বোমাবর্ষণে আরও একবার মৃত্যুকূপে পরিণত গোটা উপত্যকা। كان في عيادة مجانية طفولة للأطفال، تم الاستهداف على موعد المياه، كان ميعاد المياه بتيجي والساعة 1 زي هيك تقريبا الاستهداف। 1948 সালের মে মাসে ইসরায়েল রাষ্ট্রের জন্মলগ্নে ফিলিস্তিনিদের রাষ্ট্রহীন হওয়ার 77তম বছর পূর্ণ হয় বৃহস্পতিবার। নাকবা নামে পরিচিত ইতিহাসে ফিলিস্তিনিদের বিপর্যয়ের কলঙ্কিত সে দিনটিতে নতুন করে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসনে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। আরো বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। حبايب وبيطلعوا كلهم أشلاء من تحت الردم مرميين. يعني أنا بنت عمي اسمها منى، طينها أصغر مني بسنة، امبارح لسه كانت معي.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলছে গাজার 70% অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে পোকামাকড়ের মতো আটকা পড়ে আছে লাখ লাখ ফিলিস্তিনি। উপত্যকার 21 লাখ বাসিন্দার প্রত্যেকেই দুর্ভিক্ষের ঝুঁকিতে, অনাহারে আছেন প্রতি 5 জনের একজন। জানুয়ারিতে ইসরায়েল হামাস প্রথম 42 দিনের অস্ত্রবিরতি শেষে 2 মার্চ থেকে গাজায় জরুরি ত্রাণসহ সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল। ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের দাবি, গাজার মানবিক পরিস্থিতি স্পর্শ করেছে ওয়াশিংটনকেও। এ অবস্থায় যুক্তরাজ্য, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের আপত্তি সত্ত্বেও যুদ্ধবাজ দুই দেশের ত্রাণ পরিকল্পনা বাস্তবায়নে পরিস্থিতি সহজ করা সম্ভব বলে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রমে অংশ নেবে না বলে জানিয়েছে জাতিসংঘ। People of Gaza deserve a better future than what they've had under Hamas. We think that the elimination of Hamas is what achieves peace. We're troubled by the humanitarian situation there. Both the Israelis, with American backing and support, have offered a plan to deliver aid that doesn't get diverted or stolen by Hamas. We participate in aid operations if they are in accordance with our basic principles. As we've stated repeatedly, this particular distribution plan does not accord with our basic principles, including those of impartiality, neutrality, independence, and we will not be participating in this. গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্যরাও। এদিকে নাকবা দিবসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে বিক্ষোভ করেছেন খোদ ইসরায়েলিরাও। তেল আবিব ইউনিভার্সিটিতে জড়ো হয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরব ইসরায়েলি ও অন্যান্য ফিলিস্তিনিপন্থীরা। একই দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ করেন স্পেনের রাজধানী মাদ্রিদেও। অন্যদিকে নাকবা দিবসে অবরুদ্ধ পশ্চিম তীরেও ফিলিস্তিনি পতাকা আর যানবাহন পুড়িয়ে দেয় ইসরায়েলি দখলদাররা। নুজহাত কামাল, এখন বিশ্ব। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দূষণরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা সশরীরে এসে তাহলে নির্বাচন কমিশনে তাদের পেপার সাবমিট করতে হবে। এটাতে সমস্যা কোথায়? এটাতে সমস্যা কোথায়? আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে, আমরা চাই আসিফ নজরুল স্যার থেকে শুরু করে, স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি, আপনি দীর্ঘ সময় ভোকাল ছিলেন, শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা, আশা, আকাঙ্ক্ষার আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন। দ্বিতীয়ত, আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশে বক্তব্য রাখছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।